আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট, এই সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টা রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিল বিষয়ের মধ্যে যে তিনটা পার্ট রয়েছে, এরিথমেটিক পার্ট, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস। এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই দুইটা পার্টকে সমন্বিত করে আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে ক্লাসটি শুরু করে দিব। এখানে যেহেতু কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই দুইটি টপিক একেবারে নতুন, সেক্ষেত্রে তুমি যদি এটি আবার পরবর্তীতে করতে চাও, তোমার টাইমলাইন এটি শেয়ার দিয়ে রাখতে পারো এবং তোমার যারা বন্ধুবান্ধব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করেছে তাদেরকে আজকের এই লাইভ সেশনে মেনশন দিতে পারো। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস হয়তো অনেকে এগুলো প্র্যাকটিস শুরু করোনি, বাট এগুলো তোমাকে পরে যাইতে হবে, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের মধ্যে এই টপিকগুলো রয়েছে। বিগত সেশনে যদি এখান থেকে প্রশ্ন হয়নি, যেহেতু সিলেবাসের অন্তর্ভুক্ত বলা যায়, এই বছরে প্রশ্ন হওয়ার পসিবিলিটি খুবই বেশি। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, তোমরা যে সামাজিক কাজ, এই সামাজিক কাজটা করে পেলো, তোমাদের টাইমলাইনে একটু শেয়ার দিয়ে রাখতে পারো, যেহেতু পরবর্তীতে তুমি আবারও হয়তো খুঁজতে পারো যে আসলে এই ক্লাসটা, সো সেই ক্ষেত্রে তুমি যাতে সহজেই খুঁজে নিতে পারো, এই জন্য তুমি শেয়ার দিয়ে রাখতে পারো। এবং তোমার যারা বন্ধুবান্ধব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করেছে তাদেরকে আজকের এই সেশনে মেনশন দিতে পারো। তাহলে আমরা আমাদের যে মূল ক্লাস, এই মূল ক্লাসে চলে যাচ্ছি। তোমরা মেনশন দিয়ে দাও। হ্যাঁ, ওকে। দেখো, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস আমরা দুইটা টপিকে আলোচনা করব। এই দুইটা টপিক আলোচনা করার মাধ্যমে তুমি যে বাকি কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং বাকি কোয়ান্টিটেটিভ প্রবলেমসগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করলে হয়তো খুব কম সময়ের মধ্যে তুমি সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তবে আজকের এই ক্লাসটি ধৈর্য সহকারে এবং খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি মাঝখানে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানিয়ে দেবে, আমি খুব কম সময়ের মধ্যে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। দেখো, এখানে বলা হয়েছে ইফ 12z ডিভাইডেড বাই 5 মাইনাস 6y ডিভাইডেড বাই x ইকুয়াল 4z দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে বলা হচ্ছে যে যদি তোমার এই সমীকরণটা থাকে, অর্থাৎ যে আমাদের বাম পাশ এবং ডান পাশ, তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এখানে নিচের কোনটা সঠিক। এখানে কিন্তু 5টা মানও দেওয়া থাকতে পারে, 5টা অপশন দেওয়া থাকতে পারে, এখান থেকে কোনো একটা অপশন তোমাকে বেছে নিতে হবে। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমসের ক্ষেত্রে 4টা অপশনের বদলে 5টা এখানে অপশনও দিতে পারে। সো 5টা অপশনের মধ্যে কোনটা আসলে কারেক্ট আনসার সেটি তোমাকে নিতে হবে। দেখো, এখানে আছে আমার কি আছে ভাই, একটু দেখো তো। আমার আছে হচ্ছে 12z ডিভাইডেড বাই 5 মাইনাস 6y ডিভাইডেড বাই x ইকুয়াল হচ্ছে আমার 4z। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ যে 2x ইকুয়াল 3y অথবা 3x ইকুয়াল 2y, x ইকুয়াল 3y, 3x ইকুয়াল y, 2x ইকুয়াল y। তার মানে এখানে কোনো কিছু z এর মান নেই। তার মানে তোমাকে z কে কি করতে হবে ভাইয়া, রিমুভ করতে হবে। দেখো তো একটু, এই 12z কে আমরা কি দ্বারা ভাগ করলে পাই, এখানে 4z। দেখো তো একটু, উপরে 12z আছে, নিচে আমরা কত দ্বারা ভাগ করলে এটিকে 4z পাই, একটু বলো তো। তুমি যদি এখানে 3 দ্বারা ভাগ করো তাহলে 3 একে 3, 3 4 হচ্ছে 12, তাহলে 4z পাচ্ছ। তার মানে তুমি কি বলতে পারো 5 মাইনাস 6y ডিভাইডেড বাই x
এই জিনিসটার সম্পূর্ণ মান হচ্ছে 3। দেখো নিচে যদি তোমার 3 থাকে তাহলে 3 একে 3, 3 4 12, এখানে থাকে z, তাহলে 4z কি দ্বারা ভাগ করে আসতেছে 3 দ্বারা। তাহলে তুমি এখানে বলতে পারো 5 - 6y ডিভাইডেড বাই x ইকুয়াল 3। এই মানটা যদি তুমি 3 বসাও তাহলে এখানে আনসার 4z আসতেছে, তাহলে তুমি 3 বসাতে পারবা। এখন একটু দেখো, আমি সংখ্যা যেহেতু এখানে 3 আছে, এখানে 5 আছে, সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসতেছি, তাহলে এখানে আছে 5। এটি এখানে কোনো চিহ্ন না থাকা মানে এটি হচ্ছে আমাদের পজিটিভ চিহ্নওয়ালা। যদি পক্ষান্তর করি আমরা, এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে -3 ইকুয়াল, এটা ছিল -6y ডিভাইডেড বাই x, ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। প্লাসটা দিলেও চলে, না দিলেও চলবে। হ্যাঁ, 6y ডিভাইডেড বাই x, কোনো কিছু না থাকা মানে বোঝাচ্ছে যে এটি পজিটিভ। এখন 5 থেকে যদি 3 চলে যায় তাহলে আর থাকে হচ্ছে 2 ইকুয়াল 6y ডিভাইডেড বাই হচ্ছে x। এটার নিচে মনে হচ্ছে 1 রয়েছে, 1 এর সাথে 6y গুণ, 2 এর সাথে x গুণ। আমি একটু এই দিকে লিখতেছি, দেখো 2 এর সাথে যদি তুমি x গুণ করো সেক্ষেত্রে পাচ্ছ তুমি 2x ইকুয়াল 1 এর সাথে যদি 6y গুণ করো সেক্ষেত্রে তুমি পাচ্ছ 6y। তাহলে x ইকুয়াল 6y, এখানে 2টা গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। সো x ইকুয়াল তোমার আসতেছে 3y। x ইকুয়াল কি y ভাইয়া? x ইকুয়াল 3y। বুঝছো কথা? ও তোমরা অনেকে মেনশন দিয়েছ। তাহলে এখন আমার কোন অপশনটি আনসার হিসেবে আমরা নিব? এখানে দেখো তো, 2x ইকুয়াল 3y না 3x ইকুয়াল 2y না x ইকুয়াল 3y। সো সি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। হ্যাঁ, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। এখানে যেহেতু কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এই দুটি টপিক একেবারে নতুন, আমরা সমন্বয় করে আজকের ক্লাসটা করব। এর থেকে ধারণা পাবো কোয়ান্টিটেটিভ কম্পারিজনের ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন হতে পারে, কোয়ান্টিটেটিভ প্রবলেমসের ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন হতে পারে। বাকি যে ম্যাথগুলো থাকবে সেগুলো তুমি প্র্যাকটিস করলে আজকের এই ক্লাসটি করার পরে আশা করছি তুমি খুব দ্রুত সময়ের মধ্যে আনসার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে কারেক্ট আনসার কোনটা হবে? এখানে সি। আমি কি কাজ করছি এখানে? 12z divided by 5 minus 6y divided by x equal 4z, then which of the following is true? এখানে নিচের কোনটি সঠিক বলা হয়েছে? আমরা যতগুলো ম্যাথ করেছিলাম এখানে 4টা অপশন ছিল, বাট কোয়ান্টিটেটিভ কম্পারিজনের ক্ষেত্রে 4টা অপশন থাকে, বাট প্রবলেমসের ক্ষেত্রে এখানে 5টা অপশন দেওয়া থাকতে পারে। সেখান থেকে একটা অপশন তোমাকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে ট্রু হিসেবে বিবেচনা করবে সেটা। এখানে তুমি দেখতে পাচ্ছ যে অপশনগুলোতে জেড নাই, তার মানে তোমাকে আগে জেডকে রিমুভ করে দিতে হবে। জেডকে রিমুভ করার পদ্ধতি কি বলছে? এখানে যে 5 - 6y ডিভাইডেড বাই x, এটার এমন একটি মান নাও যাতে তোমার সমীকরণের যে ফলাফল পাইছে ওটার মানটা সঠিক আসে। ওটাকে যদি তুমি 3 ধরো তাহলে 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 4 12, তাহলে তোমার 4z আসতেছে। 4 × z মানে 4z, তার মানে আমরা লিখতে পারি 5 - 6y ডিভাইডেড বাই x ইকুয়াল 3। সেখান থেকে আমরা এখানে 5 রেখেছি, এটা হচ্ছে সংখ্যা 3, এটা পজিটিভ অবস্থায় ছিল, পক্ষান্তর করছে -3 হয়ে গেছে, ইকুয়াল 6y ডিভাইডেড বাই x। 5 থেকে যদি 3 চলে যায় আর থাকে হচ্ছে 2, তাহলে 2 ইকুয়াল 6y ডিভাইডেড বাই x। 2 এর নিচে কিছু না থাকা মানে 1 রয়েছে, 2 এর সাথে x গুণ, 1 এর সাথে 6y গুণ, অর্থাৎ আড়াআড়ি গুণ। সেক্ষেত্রে তুমি 2 × x মানে হচ্ছে 2x, 6y এর সাথে 1 গুণ করলে 6y, x ইকুয়াল 6y এখানে রয়েছে, 2টা এখানে গুণ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় চলে যাবে। সো x ইকুয়াল হচ্ছে আমার 3y। x ইকুয়াল 3y কোথায় আছে? সি অপশনে আছে। সো সি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝা গেছে ভাইয়া? ওকে, এই মানটা তো তোমরা পারবা না ইজিলি। এখানে বলা হচ্ছে যে ইফ আমাদের এখানে একটা ঘনমূল দেওয়া রয়েছে x + 3 = 4, দেন হোয়াট ইজ x, অর্থাৎ x এর ভ্যালুটা কত? x এর ভ্যালু তো তুমি ইজিলি বের করতে পারো। এটি এখানে দেখো, এখানে আমার এখানে একটা ঘনমূল দেওয়া রয়েছে x + 3 = 4। এখন x এর মান বের করতে হলে তোমার উভয় পাশে কি করতে হবে? ঘনমূলকে রিমুভ করার জন্য ঘন করে দিতে হবে। এটা ঘনমূল আছে, তোমাকে এখানে ঘন করে দিতে হবে, এখানে ঘন করে দিতে হবে। সো এখানে ঘনের সাথে ঘনমূলটা চলে যাবে, আর থাকবে হচ্ছে x + 3। আর 4 কিউব মানে কয়টা 4 গুণ? 3টা 4 গুণ, তাহলে 4 × 4 × 4। সো x + 3 ইকুয়াল 4 4 হচ্ছে 16, 4 16 কত? 66। সো x ইকুয়াল হচ্ছে তোমার 64 - 3। সো x ইকুয়াল কত বলো? x ইকুয়াল হচ্ছে আমার 61। x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 61। হ্যাঁ, 61। ও ইপাস ভাই ক্লাসটা করতেছে। হ্যাঁ, ওকে, 61 হয়েছে আনসার। ঠিক আছে, এরপর একটু দেখো, এরপরে আচ্ছা
এর আগে যেগুলো করছিলাম এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রবলেমস, আর এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। দেখো এখানে কলাম এ রয়েছে, এখানে কলাম বি রয়েছে, এখানে অপশন রয়েছে কিভাবে দেখো, এ ইজ গ্রেটার মানে কলাম এ ইজ গ্রেটার, যদি আমাদের এই দিকের মানটা বড় হয় তখন আমরা লিখব এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ কলাম এ ইজ গ্রেটার। যদি কলাম বিটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা লিখব বি ইজ গ্রেটার। আর যদি কলাম এ এবং কলাম বি যদি দুইটা সমান হয়ে যায় তখন আমরা লিখব এ অ্যান্ড বি আর ইকুয়াল, অর্থাৎ দুইটাই সমান। আর যদি এ এবং বি এর মাঝে যদি কোনো ধরনের মিল তুমি না পাও তখন লিখবা ক্যান নট বি ডিটারমাইন, অর্থাৎ এখানে কোনো কিছু নির্ধারণ করা যাচ্ছে না। ওকে, এখন কলাম এতে রয়েছে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ অফ 3,7 এবং কলাম বিতে রয়েছে 5। দ্য অ্যাভারেজ অফ 3,7 অর্থাৎ 3,7 এর তোমাকে অ্যাভারেজ বের করতে বলছে। তো অ্যাভারেজ বের করা মানে কি? অ্যাভারেজ বের করা মানে হচ্ছে যে দুইটি সংখ্যা থাকবে তাদের কি করা, সমষ্টি বের করা। আগে দেখো অ্যাভারেজ মানে হচ্ছে গড়, গড় মানে হচ্ছে কি ভাইয়া, গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ওকে, এখন সমষ্টি কত, একটা আছে 3, অন্যটি আছে হচ্ছে 7। রাশির সংখ্যা এখানে কয়টি রাশি আছে, 2টি। তাহলে 3 এর সাথে কত, 3 এর সাথে হচ্ছে 10, এখানে হচ্ছে 2, তাহলে আনসার কত আসতেছে 5। তাহলে কলাম এ এর সম্পূর্ণ মানটা কত, 5, কলাম বি এর মানটা কত, 5। এখন কি দুইটা সমান? হ্যাঁ, তাহলে আমরা আনসার দেখাবো কোনটা, সি, অর্থাৎ এ এন্ড বি আর ইকুয়াল। এ এন্ড বি আর ইকুয়াল। ও, অনেকে আনসার দিয়েছো সি, সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। অনেক অনেক ধন্যবাদ, তোমরা 5 টাইমে এটি যে পেরেছো। ফার্স্ট টাইমে পেরে গেছো, ধন্যবাদ অনেক। ওকে, আর হচ্ছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য এখনই প্রস্তুতি শুরু করোনি, কোথাও যুক্ত হওয়া ভাবতেছো, সেক্ষেত্রে আমাদের যে ইউনিক স্কুল, আমাদের ইউনিক স্কুলের 4র্থ ব্যাচ যেটি রয়েছে, আমরা 15 ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে, আজকে ওই ব্যাচের আমাদের ওরিয়েন্টেশন ছিল। ওই ওরিয়েন্টেশনে আমি কিছুক্ষণ আগে ওরিয়েন্টেশনটাতে যুক্ত ছিলাম, সেখান থেকে আমি এই ক্লাসটা নিচ্ছি। সো তুমি ওই ব্যাচে যুক্ত হতে পারো, এখনও কিন্তু ক্লাস শুরু হয়নি, আজকে ওরিয়েন্টেশনটা ছিল, এর পরবর্তীতে ক্লাসগুলো হবে। সো সেই জায়গাতে তুমি যুক্ত হতে পারবা, যেহেতু তুমি এখন কোনো প্রিপারেশন শুরু করোনি। তুমি একেবারে যদি নতুন হও এই বেসের মধ্যে, যেটি আমাদের 4র্থ বেস ইউনিক স্কুল, এটাতে একদম সবগুলো ক্লাস হচ্ছে নতুনভাবে পাবা। আর হচ্ছে আমাদের সবগুলো ক্লাস প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই 3টা সাবজেক্টের A to Z ক্লাস কিন্তু ওয়েবসাইটে গোছানো রয়েছে। এই ক্লাসগুলো কিন্তু আমরা রেকর্ড করে নিয়েছি। এই যে আমরা লাইভ করাচ্ছি, লাইভ থেকে রেকর্ড এরকম কিন্তু না, এগুলো আলাদা রেকর্ড করে নিয়েছি যাতে তুমি খুব সহজে বুঝতে পারো এবং তোমার কোনো বিরক্তির কারণ না হয়। কারণ মনে করো আমি বলতেছি যে এই যে তোমরা ভালো আনসার দিয়েছো, এখানে 3 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট আনসার, তুমি কি দাগিয়েছো, এই প্রশ্নগুলো এখানে থাকবে না, সবগুলো এখানে মনে করো এই মাত্র আমি করে গেছি, এটা রেকর্ড আকারে উঠছে এরকম। সো তোমার এটা বিরক্তির কারণ মনে হবে না। এর পরবর্তীতে হচ্ছে সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস থাকবে ইনশাল্লাহ, 3 দিন করে। একদিন হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এবং অন্যদিন হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এবং 3 নাম্বার দিনে হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল। 2 ঘন্টা করে লাইভ ক্লাস হবে। তুমি যদি এখানে 90 দিনের একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, ইনশাল্লাহ তুমি একটি ভালো আউটপুট পাবে এবং একটি স্ট্রং জোনে থাকবা। এবং এই ব্যাচে যুক্ত হলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের তরফ থেকে একটি প্রিন্টেড বই পেয়ে যাবা, যেখানে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই 3টি সাবজেক্টই রয়েছে একটা বইয়ের ভিতরে। সো তুমি ওয়েবসাইটের ক্লাস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা প্রত্যেকটি টপিকের, এবং তুমি বই সহ পেয়ে যাবা। আর এক্ষেত্রে আমরা যে ফিটা রয়েছে, এই ফিটা হচ্ছে আগে যে ফিটা ছিল অর্থাৎ 1500 টাকায়, এই 1500 টাকায় কিন্তু তুমি ভর্তি হতে পারবা। হ্যাঁ, 1500 টাকায় কিন্তু ভর্তি হতে পারবা। তোমরা যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হতে পারো। তুমি সেই জায়গাতে হচ্ছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা, 01854666832। এই নাম্বারটিতে অনলি হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ করার পরে তোমার যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো এখানে জমা দিতে পারো, এবং এই নাম্বারটিতে নগদ অথবা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে তুমি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো ওই নাম্বারটা সেন্ড করলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তোমাকে সিক্রেট গ্রুপে এবং হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। আর ফিটা হচ্ছে আগের মতোই রয়েছে 1500 টাকায়, আমরা কিন্তু বেশি রাখি নাই। এই 1500 টাকার মধ্যে তুমি বই সহ পেয়ে যাবা, বইয়ের জন্য আলাদা কোনো ফি প্রদান করতে হবে না। এটি হচ্ছে আমাদের বই সহ। হ্যাঁ, বই সহ 1500 টাকা
তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা। ইউনিক স্কুল থেকে বিগত সেশনে দেখেছিলাম তোমাদের অনেক বড় ভাই বোন ইউনিক স্কুল থেকে ভালো সাবজেক্টে পড়াশোনা করতেছে। সো তুমিও চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো যদি তুমি একেবারে নতুন প্রিপারেশন শুরু করতেছো এরকম যদি হও। হ্যাঁ, তুমি সেকেন্ড টাইমার হও অথবা হচ্ছে ফার্স্ট টাইমার হও, সেক্ষেত্রে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারবে। এখনও কিন্তু ক্লাস শুরু হয়নি, আজকে ওরিয়েন্টেশন ছিল, 2-1 দিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। আর যদি তুমি আজকে ভর্তি হও আজকে কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবা, ক্লাসগুলো করতে থাকতে পারবা। আর হচ্ছে তুমি আমাদের শুধু ব্যাচে যুক্ত হলে হবে না, যদি তোমার ইচ্ছা থাকে যে আসলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য পূর্ণাঙ্গ একটি প্রিপারেশন নিব, আমি ভালো পড়াশোনা করব, আমাদেরকে কিন্তু এই যে একটা নামে মাত্র যেটা ফি আমি বলি, এই যে 1500 টাকা, এটিও কিন্তু দিয়ে লাভ নাই যদি তুমি পড়াশোনা না করো। একটা আমাদেরকে ফি দিয়ে গেলে আবার তুমি পড়াশোনা করতেছো না, আর এটা কিন্তু হবে না। যদি তোমার ইচ্ছা থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য একটি পূর্ণাঙ্গ প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে তুমি আমাদের কাছে আসতে পারো। তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, তোমাকে 2 ঘন্টা লাইভ ক্লাস করতে হবে, ওয়েবসাইটের ক্লাসগুলো করতে হবে, তার পরবর্তীতে পরীক্ষা দিতে হবে। সো এই কাজগুলো যদি করতে পারো তুমি আমাদের এখানে আসতে পারো। আমরা একদম নতুন থেকে শুরু করতেছি এটা। হ্যাঁ, চতুর্থ ব্যাচ, সেটা অনেকের অনুরোধে প্রায় আমি হচ্ছে 12 তারিখ অথবা 13 তারিখ হচ্ছে ঘোষণা দিয়েছিলাম। এখন পর্যন্ত 27 অর্থাৎ 27 জন শিক্ষার্থী আমি যতটুকু দেখেছি, হ্যাঁ 27 জন শিক্ষার্থী এখন যুক্ত আছে, এখনো কিন্তু ক্লাস শুরু হয়নি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীতে আমাদের একটু কি বলে একটু দেখি। এই ক্লাসগুলো কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা, হ্যাঁ, যারা আমাদের পেইড বেসে রয়েছে বা ক্লাসটি করতেছো ওরা। দেখো এখানে কলাম এ রয়েছে এবং কলাম বি রয়েছে। কলাম এ তে রয়েছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস অফ 20⁶। এখানে বলা হয়েছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর অফ 32⁻10। আচ্ছা, এখানে কলাম এ তে রয়েছে হচ্ছে 20⁶ এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর এবং কলাম বি তে রয়েছে হচ্ছে 32⁻10 এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের যে স্বতন্ত্র মৌলিক ফ্যাক্টরগুলো। এখন স্বতন্ত্র আমরা মৌলিক ফ্যাক্টরগুলো কিভাবে বের করব, এখানে আসলে বোঝাইছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর অফ 32⁻10। এই যে 32⁻10 এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের সংখ্যা বুঝাইছে এখানে। আবার দেখো দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস অফ 32⁻10। এই যে 32⁻10 এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের সংখ্যা, এটি আসলে কিভাবে বের করে তোমাকে এটার জন্য জানতে হবে মৌলিক সংখ্যা সম্পর্কিত তথ্য। মৌলিক সংখ্যা হচ্ছে সাধারণত যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। মনে করো হচ্ছে আমি 2 নিলাম, এই 2-তে 2 দিয়ে ভাগ যায়, 2-তে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 1 কি মৌলিক সংখ্যা হবে না? 0 এবং 1 মৌলিক সংখ্যা হবে না। 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হবে। এর পরবর্তীতে তুমি 3 নিতে পারো। মনে করো হচ্ছে 3-কে 3 দিয়ে ভাগ দিলে 1, 3-কে 1 দিয়ে ভাগ দিতে পারো, আর অন্য কোনো সংখ্যা দ্বারা 3-কে ভাগ যায় না। সো 3 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর আমরা কিভাবে বের করব এবং ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের সংখ্যা কিভাবে বের করব দেখো একটু। প্রথমে কলাম এটা বের করে তোমাকে বলছে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর মানে এখানে মৌলিক সংখ্যার যেগুলো রয়েছে মৌলিক সংখ্যা আনতে হবে। ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর মানে হচ্ছে স্বতন্ত্র মৌলিক ফ্যাক্টর। এই স্বতন্ত্র মৌলিক ফ্যাক্টরের ক্ষেত্রে 20-কে তুমি কিভাবে গুণ করলে সর্বোচ্চ আমাদের ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর পাবা। দেখো 20-কে তুমি ভাঙতে পারো 2 × 10 আকারে ভাঙতে পারো না? হ্যাঁ, 2 × 10 আকারে ভাঙতে পারো, তাহলে 2 × 10⁶। ওকে, এখন তুমি চাইলে এই 10-কে আরও ভাঙতে পারো, সেটা হচ্ছে 2 × 5। দেখো 2 দ্বিগুণ হচ্ছে 4, 4 5 হচ্ছে 20 টু দি পাওয়ার হচ্ছে 6। এখন দেখো এটি হচ্ছে তোমার আসতেছে, তুমি যখন এইরকম থাকবে, হ্যাঁ কীরকম থাকবে ভাইয়া, এইরকম যখন থাকবে তুমি আলাদা পাওয়ারগুলো দিয়ে দিতে পারবা। 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার 6। এখন দেখো তো প্রত্যেকটির উপরে পাওয়ার একই কিনা? হ্যাঁ, পাওয়ার একই। পাওয়ার একই হওয়ার পরে এখানে তুমি একটি নাম্বার পাচ্ছ, এখানে 2, এখানে 2, এখানে 5। প্রথমে দেখতে হবে যে এখানে তোমার একই রকম সংখ্যা কোথায় আছে। একই রকম সংখ্যা এই 2 জায়গাতে আছে, এবং 2 জায়গাতে একই রকম সংখ্যা যারা আছে বেস হিসেবে কত আছে? 2 আছে। 2 থাকলে তুমি একটা 2 নিবে এখান থেকে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে।
এখানে 5 টু দি পাওয়ার 6 আছে, এখানে পাওয়ার সংখ্যা হচ্ছে আমাদের সেম কিনা প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ এখানে যে সংখ্যাটা আছে এটি কত 5। এখন তুমি বলো তো 2 এবং 5 মৌলিক সংখ্যা কিনা, হ্যাঁ যদি 2 এবং 5 মৌলিক সংখ্যা হয় সেই ক্ষেত্রে এখানের যে প্রাইম ফ্যাক্টরগুলো রয়েছে এটি হচ্ছে 2 এবং 5। তাহলে তোমাকে কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর অফ 20 টু দি পাওয়ার 6, অর্থাৎ 20 টু দি পাওয়ার 6 এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের সংখ্যা এখানে 2টা আছে না, হ্যাঁ তাহলে এই যে আমাদের 20 টু দি পাওয়ার 6 এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের মান আসছিল যে হচ্ছে 2,5, এখানে সংখ্যা কয়টা, 2 একটা সংখ্যা 5 একটা সংখ্যা, সুতরাং এখানে হচ্ছে আমাদের 2টা সংখ্যা। এতটুকু বোঝা গেছে? ওকে, এখান থেকে তুমি চাইলেও আর কোনো মৌলিক সংখ্যা বের করতে পারবে এইভাবে? পারবা না, আমি সর্বোচ্চ মৌলিক সংখ্যাটা বের করে ফেলেছি। এখন এখানে রয়েছে 32 টু দি পাওয়ার 10। 32 টু দি পাওয়ার 10কে তুমি কিভাবে পারো একটু দেখো তো। 32কে তুমি লিখতে পারো হচ্ছে ভাইয়া 2 টু দি পাওয়ার 5 আকারে লিখতে পারো না, 2 দ্বিগুণ হচ্ছে 4, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা মেবি, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, 2 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে হচ্ছে আমার 10। এখন এটিও পাওয়ার পাওয়ার সরাসরি গুণ, সো 2 টু দি পাওয়ার 50 এরকম না, হ্যাঁ এই 2 টু দি পাওয়ার 50 মানে তুমি পাবা 2 টু দি পাওয়ার 50 এর ক্ষেত্রে দেখো তো 2 টু দি পাওয়ার 50 না এটা, হ্যাঁ 2 টু দি পাওয়ার 50, 2 টু দি পাওয়ার 50 মানে কয়টা 50 গুণ, সরি কয়টা 2 গুণ মানে 50টা না, এরকম 50টা 2 দি পাওয়ার, এখানে মনে করো 2 টু দি পাওয়ার 3 মানে আমরা জানি যে 2 ইন্টু 2 ইন্টু 2, এরকম 2 টু দি পাওয়ার 50 ইকুয়াল হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, সবগুলোই 2 পাওয়া যাবে না এই জায়গাতে, হ্যাঁ পাওয়ার সেম পাওয়া যাবে না, হ্যাঁ তখন আমাদের এখানে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর কি হবে 2, তাহলে 2 হইলে এখানে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের সংখ্যা কত, একটি, আর এখানে আসছিল কয়টি, এখানে আসছিল 2টি। এখন তুমি বলো তো এই সাইড বড় নাকি এই সাইড বড়, অবশ্যই এখানে হচ্ছে a is greater না, এখানে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের সংখ্যা তোমাকে জিজ্ঞেস করছে এখানে 2টা, এখানে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরের সংখ্যা হচ্ছে 1টা, তাহলে 2 বড় নাকি 1 বড়, 2 বড়, 2 কোথায় আছে, কলাম এতে আছে, কলাম এতে থাকলে কলাম a is greater, কলাম a is কি ভাইয়া, কলাম a is greater, হ্যাঁ 4A মোহাম্মদ ফরহাতুদ্দিন, ঠিক আছে 4A, হ্যাঁ অনেক ফরহাতুদ্দিন, এটা পুষ্পা ছিল না, পুষ্পা মেবি, ভালো আনসার করেছো, হ্যাঁ A is greater, অনেক ধন্যবাদ। প্রশ্নটা একটু যদিও জটিল ছিল, বাট যদি তুমি একটু চিন্তা করতে পারো তাহলে কিন্তু ইজি হয়ে যায়। আচ্ছা এটি একটু আনসার করো। এখানে তোমাকে বলা হচ্ছে w প্লাস x ইকুয়াল -4, x প্লাস y ইকুয়াল 25, y প্লাস w ইকুয়াল 15। কলাম এতে রয়েছে দ্য অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন, মানে হচ্ছে তোমার অ্যারিথমেটিক গড় অফ w x অ্যান্ড y, w x অ্যান্ড y এর গড় বের করতে বলা হয়েছে কলাম এতে। কলাম বিতে রয়েছে একটি নির্দিষ্ট সংখ্যা, এরকম থাকতে পারে কলাম বিতে একটি নির্দিষ্ট সংখ্যা থাকবে, এখান থেকে তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে। তাহলে গড় মানে তুমি কি জানো, সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, আমরা এর আগে একটা গড় করে এসেছি না, হ্যাঁ তাহলে এখানে কি দেওয়া আছে এটা একটু লিখো, ডাব্লিউ প্লাস, সরি আমি গুণ দিয়ে দিয়েছি না এখন, আচ্ছা তুমি যদি এই কাজটা এখান থেকেও করতে পারো, তুমি একটু দেখো তো এখানে ডাব্লিউ আছে, এখানে ডাব্লিউ আছে কয়টা, 2টা, এখানে এক্স আছে, এখানে এক্স আছে কয়টা, 2টা, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে কয়টা, 2টা, প্রত্যেকটা জায়গাতে 2টা করে আছে না, হ্যাঁ যদি 2টা করে থাকে তুমি চাইলে এগুলোকে সমীকরণের রূপ দিতে পারো, সমীকরণ থেকে কাজ করা তোমার জন্য ইজি হবে, কারণ বাম পাশের যে আমাদের চলক বলো এই চলকগুলো হচ্ছে কিন্তু আমাদের একই ধরনের, অর্থাৎ 2টা করে রয়েছে, তখন তুমি বলতে পারবা ভাইয়া এটি 1 নাম্বার সমীকরণ, এটি 2 নাম্বার সমীকরণ, এটি 3 নাম্বার সমীকরণ, হ্যাঁ এরকম বলতে পারবা। এখন তুমি চাইলে 1 2 3 এগুলাকে যোগ করতে পারো, কিরকম ভাইয়া, তুমি এখানে লিখো 1 যোগ 2 যোগ 3। আমরা জানি সমীকরণকে যখন আমরা যোগ করি, এটা হচ্ছে দাগটা এখানে পড়ে গেছে এমনি, সমীকরণ যখন আমরা যোগ করি তখন হচ্ছে আমাদের বাম পাশেরগুলো বাম পাশে রাখতে হবে, ডান পাশেরগুলো ডান পাশে রাখতে হবে, অর্থাৎ w প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস ডাব্লিউ এটা সমানের ওই পাশে, সবগুলোকে রাখবো এই পাশে, এবং এই যে সংখ্যাগুলোকে রাখবো আমরা এক পাশে। তাহলে দেখো w প্লাস এক্স এটি হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ রয়েছে এক্স প্লাস ওয়াই, এরপরে প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ, হ্যাঁ তাহলে দেখো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ সবগুলো যোগ করেছি, বাম পাশেরগুলো বাম পাশে, ডান পাশে কি হবে, ডান পাশে রয়েছে -4, এরপরে হচ্ছে +25, এরপরে এখানে আছে হচ্ছে +15, হ্যাঁ
তাহলে দেখো বাম পাশেরগুলো বাম পাশে যোগ করেছে, ডান পাশেরগুলো ডান পাশে যোগ করেছে। এখন দেখো তো ডাব্লিউ একটা, ডাব্লিউ দুইটা, তাহলে কয়টা ডাব্লিউ হইলো? দুইটা ডাব্লিউ প্লাস ওয়াই একটা, ওয়াই দুইটা, তাহলে কয়টা ওয়াই হইলো? দুইটা ওয়াই প্লাস একটা এক্স, দুইটা এক্স, সো এখানে হচ্ছে 2x। তাহলে 2x প্লাস 2y প্লাস 2w ইকুয়াল, এখানে একটু দেখো তো 25 আর 15 হচ্ছে আমার 40, 40 থেকে 4 চলে গেলে 34। হ্যাঁ, তুমি চাইলে এখানে প্রত্যেকটা জায়গা থেকে 2 কমন নিতে পারো না? হ্যাঁ, তাহলে 2 কমন নাম, x প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমার 36। তাহলে দেখো x প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ ইকুয়াল 36 ডিভাইডেড বাই 2 অর্থাৎ ইকুয়াল 18। তাহলে এটি কার মান এসেছে? x প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ, এটির মান এসেছে তোমার 18। দেখো x প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ, এটির মান আসছে কত ভাইয়া? 18। এখন তোমাকে বলা হচ্ছে যে দ্য অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন অফ ডাব্লিউ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ ডাব্লিউ এক্স এবং ওয়াই এর অ্যারিথমেটিক মিন, অর্থাৎ যে আমাদের পাটিগণিতীয় যেটি গড় রয়েছে, পাটিগণিতীয় গড়টা কত হবে? তো এখানে গড় হইতে হলে উপরে লাগে হচ্ছে সমষ্টি, নিচে লাগে কি? রাশির সংখ্যা। এখানে রাশির সংখ্যা কত? 3। তাহলে দেখো এখানেও যদি আমি 3 দ্বারা যদি কোনো কারণে ভাগ করে দিই, এখানেও দিতে হবে না? এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে 3 দ্বারা ভাগ কেন দিয়েছি? আমার একটা গড় লাগতেছে এই জন্য। শুধু এখানে 3 দ্বারা ভাগ দিলে হবে না, সমীকরণের বাম পাশ এবং ডান পাশ সমান করার জন্য এখানেও 3 দ্বারা ভাগ দিতে হবে। সো এখন একটা গড় হয়ে গেছে, সো এটা অ্যাভারেজ হয়ে গেছে। অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজের মান কত আসতেছে? 6, 318। তাহলে এই যে কলাম এ এর সম্পূর্ণ মান আসবে কত? 6। কলাম বিতে রয়েছে কত? 6। কলাম এ এবং কলাম বি কি হয়েছে? এখন কলাম এ এবং কলাম বি আমাদের সমান হয়েছে। সো আমরা লিখতে পারবো এ এন্ড বি আর ইকুয়াল। এ এন্ড বি ভাইয়া কি? এ এন্ড বি সরি, এ এন্ড বি আর ইকুয়াল। এ এন্ড বি আর ইকুয়াল। এ করছে কে সি। তনুশ্রী কি বড় পাইছিল নাকি? এর আগেরটা করছিলাম এবি, এখন সি। হ্যাঁ, তোমরা যারা সি আনসার করেছো, সিটা হচ্ছে কারেক্ট আনসার। সিটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, কেমনে পাইছিলা? আচ্ছা, এখানে একটু দেখো, এখানে তোমাকে বলা হচ্ছে যে এখানে আমাদের ওই যে অপশনগুলো দেওয়া আছে, এস গ্রেটার, বি ইজ গ্রেটার, এন্ড বি আর ইকুয়াল, ক্যানট বি ডিটারমাইন, এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে উ ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অর্থাৎ সার্কেল মানে হচ্ছে বৃত্ত। হ্যাঁ, অর্থাৎ বৃত্তের সেন্টার হচ্ছে আমার উ। এটি একটি বৃত্ত, এটি হচ্ছে আমার বি পয়েন্ট এতটুকুতে। এই বৃত্তটার সেন্টার হচ্ছে কোথায় ভাইয়া? উ। এটা হচ্ছে বৃত্তের সেন্টার। ওকে, এখন বলা হচ্ছে এ উ ইকুয়াল ও বি। আচ্ছা, এ উ ইকুয়াল ও বি, এই জায়গাটা সমান বলা হচ্ছে। এই জায়গায় সমান আমরাও দেখতেছি যে কি কারণে? এই যে পরিধি পর্যন্ত কেন্দ্র এতটুকু দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমার পরিধি, এটাও হচ্ছে আমাদের ব্যাসার্ধ। দেখো, বৃত্তের ব্যাসার্ধ বলা হয় পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আর এই যে পরিধি থেকে পরিধি যদি কেন্দ্রের মধ্য দিয়ে যদি যায়, এখানে ব্যাসার্ধ এবং এতটুকু ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ মিলে হয় আমাদের ব্যাস। আর যদি যে কোনো স্থানের মধ্যে যদি পরিধি থেকে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যায়, সেটিকে বলা হয় ব্যাস। তখন সেটিকে আমরা জ্যা বলে থাকি। বুঝতে পারছি কথা? তাহলে এতটুকু হচ্ছে এটি এ উ ব্যাসার্ধ, উ সি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এখানেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর এসি যদি বলা হয় সেক্ষেত্রে ব্যাস। আর যদি এক্ষেত্রে কোনো কিছু সৃষ্টি হয়, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত বরাবর, তখন সেটিকে আমরা জ্যা বলে থাকি। আচ্ছা, এখন কলাম এতে কি বলছে? কলাম এতে বলছে এরিয়া অফ সেমি সার্কুলার রিজিয়ন। সেমি সার্কুলার মানে কি? সার্কেল মানে হচ্ছে আমাদের বৃত্ত। এখন তোমাকে বলা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল অফ সেমি সার্কুলার রিজিয়ন, অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের কি? অর্ধবৃত্তের ক্ষেত্রফল। দেখো আমি একটু অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা একটু কোথায়, আচ্ছা একটু দেখা। এই যে এটা যদি বৃত্ত হয় সম্পূর্ণ, এই যে এটাকে তুমি ভাগ করছো না বৃত্তটাকে ব্যাস দিয়ে, তখন অর্ধবৃত্ত হবে এতটুকু। ভাইয়া আমি কি আপনি যে চিহ্নিত করছেন সেটা বাদে এ থেকে সি পর্যন্ত এটাকে অর্ধবৃত্ত দিতে পারবো? অবশ্যই দিতে পারবা। বৃত্তকে তুমি দুই ভাগে ভাগ করলে অর্ধেক অর্ধেক করে দিতে পারবা। আচ্ছা, এখানে তোমার অর্ধবৃত্তটা কত সেটি দেখাইতে হবে। এবং কলাম বিতে বলা হচ্ছে এরিয়া ক্ষেত্রফল অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন এ বি সি। আচ্ছা, ট্রায়াঙ্গুলার
রিজিয়ন ABC বলা হচ্ছে এরিয়া ক্ষেত্রফল অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন ABC, মানে এই যে ABC এখানে যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার তোমাকে ক্ষেত্রফল এর পরিমাণ বের করতে বলা হয়েছে। আমি একটু দেখাই, এই যে আমাদের A থেকে B, B থেকে C, এই যে আমার ABC এতটুকুর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তুমি একটু তোমার মাথার আইকিউকে কাজে লাগিয়ে একটু দেখো তো এখানে কলাম A গ্রেটার হবে নাকি কলাম B গ্রেটার হবে। দেখো প্রথমে এতটুকু ABC এটা ছিল আমার অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তটা বড় হবে নাকি ABC এই ত্রিভুজটা বড় হবে, এখানে কে বড় হবে সেটা আমাকে একটু বলো তো। এই যে সেমি সার্কুলার রিজিয়ন অর্থাৎ এরিয়া অফ সেমি সার্কুলার রিজিয়ন অথবা এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন ABC, এখানে কি ABC এই যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বড় হবে নাকি ABC যে আমাদের ABCU দিয়ে আসতেছে এই যে অর্ধবৃত্তটা বড় হবে, মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বড় হবে, মানে পরিমাণ বোঝায় মেইনলি ক্ষেত্রফল বলতে। এখন তুমি আমাকে বলো তো এখানে কলাম A গ্রেটার হবে নাকি কলাম B গ্রেটার হবে। যদি আমি এটা ম্যাথমেটিক্স দিয়েও করতে পারি, বাট তোমার আইকিউ কি বলে এখানে। তোমার অ্যাভারেজ বলে যে হচ্ছে তোমার আইকিউ বলে যে হচ্ছে কলাম এটা বড় কেন। দেখো এটা হচ্ছে আমাদের ABC, এটা হচ্ছে অর্ধবৃত্ত এতটুকু জায়গা। এখন এতটুকু জায়গা এটি হচ্ছে মনে করো আমার বাসা, এখানে আবার ABC মানে হচ্ছে এতটুকু জায়গা, এই যে এতটুকু জায়গা। দেখো আমার বাসাতে কি ভাইয়া, আমার বাসাতে আমার সম্পূর্ণ একটা বাসাতে আমার পার্সোনাল একটা রুম করছি, এটা তার মানে কি আমার বাসা এবং আমার রুম সমান হয়ে যাবে। আমার বাসা হচ্ছে আমার এই যে ABCU এটা হচ্ছে আমার বাসা, আমার বাসাতে আমার পার্সোনাল একটা রুম করছি কি ABC এই ত্রিভুজটা আমার বাসার মধ্যে ঢুকাই দিছি এটাকে, তার মানে এটা কি আমার বাসা থেকে বড় হয়ে যাবে অথবা আমার বাসার সমান হবে না। আমার বাসা বড় থাকবে, আমার রুমটা এখানে ছোট থাকবে বাসার ভিতরে, সো কে বড় হয়, বাসা বড় হবে। তাহলে আমার যে ABC অর্ধবৃত্তটা রয়েছে এটি বড় হবে কার থেকে, ত্রিভুজ ABC এটার থেকে। বুঝাইতে পারছি কথা ভাইয়া। এখানে হচ্ছে A is greater, হ্যাঁ A is greater than B এটা বলতে পারো। সো অনেকে আনসার করেছে পুষ্পা আকি হ্যাঁ এ হচ্ছে গ্রেটার। তাহলে দেখো এটি হচ্ছে আমার বাসা ছিল, এটি হচ্ছে আমার পার্সোনাল রুম ছিল, আমার বাসার ভিতরে আমার পার্সোনাল রুমটা আছে, তার মানে এখানে আমার বাসার সমানও হবে না বা আমার পার্সোনাল রুমটা আমার বাসা থেকে বেশি বড় হবে না। সুতরাং আমার বাসাটা বড় হবে আমার পার্সোনাল রুম থেকে। এখানে পার্সোনাল রুম মানে আমি মিন করেছি হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন ABC, অর্থাৎ ABC এর ক্ষেত্রফল কার ভিতরে রয়েছে, ABC এই অর্ধবৃত্তের ভিতরে রয়েছে। সো আমার অর্ধবৃত্তের এরিয়া অফ সেমি সার্কুলার রিজিয়ন এটা হবে বড় হবে কার থেকে, B এর থেকে। বুঝাইতে পারছি কথা। এটা কিন্তু তুমি আইকিউ বেসে আনসার দিবা। আর যদি যারা হচ্ছে ম্যাথমেটিক্সে দিতে চাও ম্যাথমেটিক্সে দিতে পারবা। এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল দিয়ে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করবা, এরপর এটাকে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, এরপর এখানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা প্রথমে ABO এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, এরপরে BOC এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, দুইটাকে যোগ করে দিবা। তুমি দেখবা যে একটা হচ্ছে 1.57 OA স্কয়ার আসতেছে আর একটা আসতেছে হচ্ছে 1 OA স্কয়ার। সো 1.57 বড় হবে, এই 1.57 OA স্কয়ার এটার হবে এবং 1 OA স্কয়ার হচ্ছে এটার হবে। যেহেতু এখানে OA ইকুয়াল টু OB দিয়ে দিয়েছে এই জন্য তুমি চাইলে ম্যাথমেটিক্সে প্রমাণ করতে পারো। যেহেতু তোমার এগুলো হচ্ছে MCQতে করতে হবে, সো তুমি একটা আইকিউ কাজে লাগিয়ে তুমি আনসারটা বের করবা। হ্যাঁ, সো আমার কি হবে ভাইয়া, ইজ গ্রেটার। যারা আনসার দিয়েছো অনেক ধন্যবাদ। তোমরা আস্তে আস্তে কোয়ান্টিটেটিভ কম্পারিজন এবং প্রবলেমস সমাধান করতে পারতেছো, এটা হচ্ছে অনেক কিছু। ওকে, এখন এটা একটু দেখো, এখানে আমার এরকম একটা দেওয়া আছে, কলাম A রয়েছে 180 প্লাস A, কলাম B তে রয়েছে B প্লাস C, এখানে রয়েছে A ইজ গ্রেটার, B ইজ গ্রেটার অ্যান্ড B আর ইকুয়াল ক্যান নট বি ডিটারমাইন্ড। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে ভাইয়া যদি এই প্রশ্নগুলো না দেয়, যদি আমার থেকে শুধু জিজ্ঞেস করে A কি আমার কারেক্ট আনসার নাকি B কারেক্ট আনসার নাকি C কারেক্ট আনসার নাকি D কারেক্ট আনসার, এইরকমও জিজ্ঞেস করতে পারে। তুমি মাথায় সেট করে নিবা যে A মানে বুঝাইছে A ইজ গ্রেটার, B মানে বুঝাইছে B ইজ গ্রেটার, C মানে বুঝাইছে কমন, কমন মানে A অ্যান্ড B ইকুয়াল, আর হচ্ছে D মানে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড। বুঝাইতে পারছি কথা।
দেখো আবারও মনে রাখার সিস্টেম আমি বলতেছি, এখানে যদি কোনো কিছু না দেয় এরকমও দিতে পারে, তুমি বলবো যে এ ইজ গ্রেটার, এ মানে এ ইজ গ্রেটার, একে বড় বুঝাইলে আমরা এ দেখাবো, বি ইজ গ্রেটার যদি কলাম বি কে বড় বুঝাই তখন আমরা বি দেখাবো, সি মানে মনে রাখবো যে কমন মানে এ অ্যান্ড বি আর ইকুয়াল, যদি দুইটা সমান হয় সি দেখাবো, ডি মানে হচ্ছে ডিটারমাইন, ডিটারমাইনের আগে তুমি যুক্ত করবে ক্যান নট বি ডিটারমাইন, সো এক্ষেত্রে কোনো কিছু নির্ধারণ করা যাবে না, সেক্ষেত্রে তুমি ডিটা দাগিয়ে দিয়ে আসবা। হ্যাঁ, ওকে। এখন দেখো আমার এখানে রয়েছে বি, এখানে রয়েছে এ, এখানে রয়েছে সি, কলাম এতে রয়েছে 180 প্লাস এ, কলাম বিতে রয়েছে বি প্লাস সি। দেখো তো এটা একটা ত্রিভুজ কিনা, এই যে আমি একটু এটা দিয়ে দেখো, এই যে এতটুকু এটা একটা ত্রিভুজ কিনা, হ্যাঁ ত্রিভুজের এ ডিগ্রিটা রয়েছে, এই কোণটা নাই এবং এই কোণটা নাই। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমি এই কোণটা যদি নির্ণয় করতে চাই, এই কোণটার পরিমাণ কি কত হবে, দেখো এখানে কিন্তু যে বাইরে কোণ রয়েছে, বাইরে কোণগুলো কিন্তু দেওয়া রয়েছে, কীভাবে ভাইয়া, এই যে দেখো এই কোণটা কিন্তু দেওয়া আছে, এটি হচ্ছে বি ডিগ্রি, আর এই যে বাইরের কোণ এটা কিন্তু দেওয়া রয়েছে সি ডিগ্রি। মনে রাখবা যে এই যে আমাদের এটা যদি আমাদের একটি রেখা হয়, এই রেখা থেকে শুরু করে আবার এই রেখাতে আসা পর্যন্ত এখানে দুইটা সমকোণ তৈরি হয়। দেখো এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, তার মানে একটি সরল রেখা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এন্ডিং পয়েন্টে আসতে কয়টা সমকোণ তৈরি করে, দুইটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুইটাকে যোগ করলে তুমি কত পাচ্ছ, 180 ডিগ্রি, তখন সেটাকে বলা হয় স্ট্রেট লাইন বা হচ্ছে আমাদের সরল কোণ। তাহলে এক সরল কোণ সমান কত, 180 ডিগ্রি, এক সমকোণ সমান কত, এক সমকোণ সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এক সরল কোণের মধ্যে কয়টি সমকোণ থাকে, দুইটি সমকোণ থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। দেখো তো যদি আমি এই পয়েন্ট থেকে শুরু করে আবার এই পয়েন্টে এসে এইখানে যদি আসতে চাই, এখানে যদি কোনো কারণে চলে আসি, তখন সম্পূর্ণ পরিমাণটা কত হয়ে যেত, 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে তুমি যদি এই মানটা বাদ দাও, এই কোণের পরিমাণ পাবা না। দেখো এটা থেকে কোনো কারণে এখানে আসছিল 180 থেকে যদি বি ডিগ্রিটা যদি বাদ দাও, তাহলে ভিতরের পরিমাণটা পাবা কিনা আমাকে একটু বলো তো, অবশ্যই পাবা। সো ভিতরের পরিমাণটা হবে 180 মাইনাস বি, এটি হচ্ছে 180, এতটুকু তো আসা, 180 থেকে এই যে বাইরের বিটাকে বাদ দিলে ভিতরেরটা পাওয়া যাবে। ঠিক একইভাবে এতটুকু থেকে এতটুকু গিয়ে হচ্ছে এটি 180 থেকে এই সিটাকে বাদ দিলে বাকি যেটা থাকবে সেটি এটা। সো এই কোণের পরিমাণ হবে 180 মাইনাস সি। ওকে, এখন তুমি ত্রিভুজের তিন কোণের সমষ্টি নিয়ে কাজ করো। দেখো ত্রিভুজের প্রথম কোণটা ছিল আমার এ ডিগ্রি, এটা হয়তো দেখা যাবে না, আমি একটু সুন্দর করে কালো দিয়ে লিখি। হ্যাঁ, দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটু তিন কোণের সমষ্টি করো, এ প্লাস 180 মাইনাস বি, এটা একটা কোণ, প্লাস 180 মাইনাস সি, এই তিনটা কোণ, এখন তিনটা কোণ যদি তুমি যোগ করো কত পাবা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এখন এ প্লাস 180 প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস 180 প্লাস মাইনাসে মাইনাস সি ইকুয়াল 180। ওকে, এখন দেখো এ 180 180, তাহলে 360 মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 180। ওকে, এখন 180টা এই পাশে নিয়ে আসো, এ প্লাস 360 মাইনাস বি মাইনাস সি মাইনাস 180 হয়ে যাবে, পক্ষান্তর করলে এই পাশে কোনো কিছু নাই, তার মানে 0। তাহলে এখানে আসতেছে এ প্লাস 360 থেকে 180 চলে গেলে আর 180 মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0। তাহলে দেখো তো একটু দেখো কোথায়, এখানে দেখো এ প্লাস 180 মাইনাস বি এবং মাইনাস সিকে ওই পাশে নিয়ে গেলে প্লাস বি প্লাস সি হয়ে যায়, এখানে প্লাস দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা, তাই না? এখন তোমাকে কলাম এতে রয়েছে 180 প্লাস এ, কলাম বিতে রয়েছে বি প্লাস সি। এখন দেখো তো বি প্লাস সি এর মান এ প্লাস 180 কিনা, হ্যাঁ, তাহলে কলাম এতে যেটি রয়েছে এটার সমতুল্য হচ্ছে বি প্লাস সি। তাহলে এখন তুমি আনসার করো যে এখানে কোনটা কারেক্ট আনসার, এখানে কোনটা কারেক্ট আনসার হবে, কি এ ইজ গ্রেটার নাকি বি ইজ গ্রেটার, নাকি হচ্ছে এ এন্ড বি আর ইকুয়াল, নাকি ক্যান নট বি ডিটারমাইন? একটু দ্রুত জানাও তো, দ্রুত জানাতে হবে, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও ভাইয়া।
ঠিক আছে 7C হচ্ছে আনসার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সি হচ্ছে আনসার। এরপরে একটু দেখো এখানে তোমার কি বলা হয়েছে, এখানে এক্স, এখানে 0, এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে জেড। এখানে বলা হচ্ছে দ্য টিক মার্কস অন দ্য নাম্বার লাইন আর ইভেনলি স্পেস, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস মাস্ট বি ট্রু। টিকমার্ক মানে হচ্ছে এইগুলা যে আমাদের চিহ্নগুলো রয়েছে সেগুলা অফ দ্য নাম্বার লাইন মানে সংখ্যা রেখায়, আর ইভেনলি স্পেসড মানে হচ্ছে এখানে যে আমাদের পাখা, এই যে আমাদের এতটুকু দাগ রয়েছে, আর ইভেনলি স্পেসড মানে হচ্ছে এই যে আমাদের ফাঁকগুলো রয়েছে, এই ফাঁকগুলো হচ্ছে সমভাবে বিভাজিত। আবার দেখো দ্য টিকমার্ক, এই টিকমার্ক অন দ্য নাম্বার লাইন অর্থাৎ সংখ্যা রেখায় এই যে আমাদের টিকমার্কগুলা ইভেনলি স্পেস, এখানে যে আমাদের টিকমার্কগুলো রয়েছে নাম্বার লাইনে এগুলো হচ্ছে আমাদের সমান স্পেসে রয়েছে, মানে এখান থেকে এটা যতটুকু হবে, এখান থেকে এটা ততটুকু হবে, এখান থেকে এটা ততটুকু হবে। এখন এখানে দেওয়া আছে 0, এখানে দেওয়া আছে এক্স, এখানে দেওয়া আছে ওয়াই, এখানে দেওয়া আছে জেড। নাম্বার লাইন বা সংখ্যা রাখার ক্ষেত্রে 0 থেকে যত তুমি ডান পাশে যাবা তখন তো তুমি পজিটিভ মান দেখতে পাবা, আর 0 থেকে যখন তুমি বাম পাশে আসবা তখন তুমি নেগেটিভ মান দেখতে পাবা। এখন 1 নম্বরে বলা হয়েছে এক্স ওয়াই জেড লেস দেন 0, এক্স প্লাস জেড ইকুয়াল ওয়াই। এখানে জেড ইন্টু, এটি ওয়াই প্লাস এক্স না, এটি হয়তো ভুল তুলছিল, এটি জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স লিখো, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 0। এটা হচ্ছে আমার 3 নাম্বার। হ্যাঁ, ওকে। আবার দেখো দ্য টিক মার্কস অন দ্য নাম্বার লাইন আর ইভেনলি স্পেসড, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস মাস্ট বি ট্রু। এখানে নিচের কোন স্টেটমেন্টটা ট্রু হবে, যদি এখানে আমাদের সংখ্যা রেখার মধ্যে যে আমাদের টিক মার্কগুলো রয়েছে এগুলো সমান দূরত্বে থাকে। অর্থাৎ এখানে এক্স থেকে 0 পর্যন্ত যেই দূরত্ব, 0 থেকে ওয়াই পর্যন্ত ততটুকু দূরত্ব, ওয়াই থেকে জেড পর্যন্ত ততটুকু দূরত্ব। হ্যাঁ, তাহলে দেখো তো এই 0 থেকে ওয়াই পর্যন্ত এটির দূরত্বটা কত, এটির দূরত্বটা তুমি দেখতে পাচ্ছ হচ্ছে ওয়াই। আবার বলছো যে এখানে যে আমাদের টিকমার্কগুলো আছে এগুলো সমান দূরত্বে রয়েছে, তার মানে চাইলে তুমি ওয়াই থেকে জেড এটার যে দূরত্ব এটাকে ধরতে পারো ওয়াই। আবার এখানে 0 থেকে এক্স যে দূরত্বটা রয়েছে সেটি ধরতে পারো মাইনাস ওয়াই। কেন মাইনাস ওয়াই? 0 থেকে এই পাশে আসলে মাইনাস হবে, এই পাশে গেলে প্লাস হবে, প্লাসগুলো দিলেও চলবে না দিলেও চলবে। এখন তুমি দেখো 1 নম্বর যে রয়েছে এক্স ওয়াই জেডটা আসলে 0 থেকে ছোট হয় কিনা। এখানে এক্স এর মান অর্থাৎ 0 থেকে এক্স, এটা হচ্ছে আমার এক্স এর মান, এক্স এর মানটা কত এখানে মাইনাস ওয়াই। হ্যাঁ, আর ওয়াই এর মানটা হচ্ছে আমার ওয়াই, সো এই ক্ষেত্রে হচ্ছে জেড এর মানটাও হচ্ছে তোমার কত ওয়াই। এখানে এটা 0 থেকে ছোট হবে কিনা, দেখো মাইনাস যুক্ত মান চলে আসছে, ওয়াই এর মান মনে করো তুমি -2, তাহলে -2 ইন্টু -2 এটা প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে আবার একটা ওয়াই চলে আসছে, তাহলে এটা মাইনাসে পরিণত হয়েছে, তাহলে মাইনাস যুক্ত কোনো মান অবশ্যই 0 থেকে ছোট হবে। তাহলে আমার এই 1 নাম্বারটা ঠিক আছে। ওকে, এক্স প্লাস জেড ইকুয়াল ওয়াই। আচ্ছা, এক্স প্লাস জেড ইকুয়াল কি বলছো ওয়াই। এই যে আমার 0 থেকে এক্স মানে এক্স, তাহলে দেখো এক্স প্লাস জেড ইকুয়াল ওয়াই। এই স্টেটমেন্টটা আমরা একটু সত্য কিনা দেখি। এই যে 0 থেকে এক্স মানে হচ্ছে আমার মাইনাস ওয়াই প্লাস জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে আমাদের দেখো জেড এতটুকু বলছে না, জেড বলছে না, এখানে জেড বললে দেখো একটু আমি একটু এটা ভুল লিখছি মেবি, দেখো জেড বলছে না, তাহলে এখানে আমার এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়াই, ওয়াই এর মান ওয়াই। এখানে আমার যেটি রয়েছে কি, এই যে 0 থেকে জেড এর মান, এই 0 থেকে জেড এর মান, 0 থেকে জেড ধরতে হবে না, ওয়াই, এখানে ওয়াই, অর্থাৎ 2y হবে দূরত্বটা। এটা একটু ঠিক করো, এটা 2y হবে। একটু দেখো, এটা একটু মুছে দিচ্ছি এই জায়গাটাতে। সেটা মোছা যাচ্ছে না, এটা আমি একটু দেখো এখানে আমার আরেকটি অর্থাৎ 2y হবে, এখানে 2 হবে, 2y দিলে হয়ে যাবে, কারণ আমার জেড এর মানটা দেখো প্রথমে, আবার দেখো এক্স ওয়াই জেড 0 থেকে ছোট হবে বলছে না, এক্স এর মান মানে 0 থেকে এক্স, অর্থাৎ এটা মাইনাস ওয়াই, কারণ এখানে যে আমাদের স্পেসগুলো রয়েছে এই স্পেসগুলো সমান দূরত্বে। এখানে বলছে ইভেনলি স্পেস, অর্থাৎ এক্স থেকে 0 এর মান যতটুকু, 0 থেকে ওয়াই এর মান ততটুকু, ওয়াই থেকে জেড এর মান ততটুকু। এখানে ওইদিকে গেলে পজিটিভ মান, এদিকে গেলে সংখ্যা রাখায় নেগেটিভ মান। তাহলে 0 থেকে এক্স মানে আমরা ধরছি মাইনাস ওয়াই, 0 থেকে ওয়াই এর মান হচ্ছে ওয়াই,
এবং জেড এর মান এবং এই যে জেড এটা তাহলে 0 থেকে জেড হলে 2y, তাহলে y এর মান -1 মানে এদিকের মানটা মাইনাস যুক্ত আসবে। সো এটা 0 থেকে অবশ্যই ছোট হবে। এটা আমার এ স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। হ্যাঁ, এ স্টেটমেন্টটা কি ভাইয়া? এ স্টেটমেন্টটা ট্রু। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমার x + z = y, এ স্টেটমেন্টটা ট্রু কিনা, কারণ এখানে অপশনাল রয়েছে 1 অনলি, 2 অনলি, 3 অনলি, এর পরবর্তীতে আরও কিছু রয়েছে, আমরা এগুলো দেখবো। x এর মান -y সেটা ঠিক আছে। z এর মান হচ্ছে 0 থেকে z, তার মানে এখানেও y রয়েছে, এখানেও y রয়েছে। y + y মানে 2y, তাহলে 2y ইকুয়াল এখানে কি y। তাহলে দেখো তো -y থেকে যদি +2y চলে যায় আর থেকে +y ইকুয়াল কি y, তার মানে 2 নাম্বারটাও সত্য কিনা? হ্যাঁ, 2 নাম্বারটাও সত্য। এরপরে 3 নাম্বারে লিখতে বলছি যে আমি এটা z × y - x = 0। দেখো z মানে কয়টা ভাইয়া? দেখো আবার এদিকে দেখো, z × y - x = 0, এই স্টেটমেন্টটা সত্য কিনা? z মানে হচ্ছে 0 থেকে z পর্যন্ত, y + y অর্থাৎ 2y। ওকে, 2y। এখানে y মাইনাস y কি? y হচ্ছে আমার মাইনাস না, y মাইনাস, তার পরবর্তীতে হচ্ছে এই যে আমাদের -xটা রয়েছে। আচ্ছা, এটা 0 না, এটা হচ্ছে 0 থেকে বড়। ও, এটা 0 থেকে, এটা মোছা যাচ্ছে না আসলে, এটা তুমি বাদ দাও। এটা হচ্ছে z × y - x টা 0 থেকে বড়, এটা বুঝাইছি। এই স্টেটমেন্টটা সত্য কিনা? z × এটা y + x না দিয়ে এটা y - x দিবে, 0 থেকে বড় হবে কিনা। z এর মান 2y, y পাইছো x এর মানটা হচ্ছে -y, তাহলে -y এটা আমার 0 থেকে বড় আসে কিনা আমি একটু দেখি। 2y, y এখানে ছিল এটা -y না, এখানে মাইনাস ছিল, x এর মান -y, সো মাইনাস হচ্ছে +y, এটা 0 থেকে বড় হবে কিনা। তাহলে 2y কিন্তু এখানে y + y মানে হচ্ছে এখানেও হয়েছে 2y, তাহলে দেখো তো 2y × হচ্ছে 2y, এটি 0 থেকে বড় হবে কিনা। y এর মানগুলো পজিটিভ y এর মান তুমি 1 নিছো, 2 নিছো, সো 2 একে 2, আর তারপর এখানে 2 একে 2, অর্থাৎ 2 × 4, যেটি 0 থেকে বড় হবে। তাহলে এখন তুমি বলো এখানে আনসার কোনটা হইতে পারে? হ্যাঁ, এখানে আনসার কোনটা হইতে পারে সেটা তুমি বলো। এখন তুমি বলো যে এখানে আনসার কোনটা হইতে পারে। সাধারণত এখানে কোনটা অপশন হইতে পারে? আমি তো দেখাইছি তিনটাই। হ্যাঁ, x y z 0 থেকে ছোট হয়েছে, x + z = y হয়েছে, এটা z × y - x দেওয়ার বা 0 থেকে বড় হবে বলছো। তাহলে কোনটা আনসার হবে? দ্রুত জানো। সি না, আমি আবার বলছি, দেখো এখানে বলা হয়েছে দ্য টিক মার্কস অন দ্য নাম্বার লাইন আর ইভেনলি স্পেসড, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট মাস্ট বি ট্রু। এখানে যে আমাদের টিক মার্কগুলো রয়েছে সংখ্যা রেখায়, এই টিক মার্কগুলোর যে মাঝখানের দূরত্বগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গাতে সেম। 0 থেকে যখন ওইদিকে যাবো পজিটিভ এবং 0 থেকে এদিকে আসলে নেগেটিভ, যেহেতু স্পেসগুলো সেম হবে বলছে, তাহলে 0 থেকে y পর্যন্ত আমি দূরত্ব ধরছি y থেকে z পর্যন্ত দূরত্ব হবে y, 0 থেকে x পর্যন্ত দূরত্ব সেম y হয়েছে, বাট এটা বাম দিকে আসতেছে, এই জন্য আমি ধরছি নেগেটিভ অর্থাৎ -y। এরপরে তোমাকে বলা হয়েছে x y z টা 0 থেকে ছোট হবে কিনা। x y z দিছি, x এর মান -y, y এর মান y, z এর মান দেখো 0 থেকে z পর্যন্ত, এখানে y অর্থাৎ 2y, এখানে যদি মাইনাস চলে আসছে তাহলে 0 থেকে ছোট হবে, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। এরপর x + z = y, x এর মান -y প্লাস z এর মান 0 থেকে z পর্যন্ত y, তার মানে 2y = y, -y থেকে +2y যদি চলে যায় আর +y থেকে ইকুয়াল এখানে y থাকে, তার মানে x + zy = y, এটি সত্য। এরপরে 3 নম্বরে z × y - x, এটি y + x হবে না, এটি ভুল উঠছিল যে স্লাইডে। z × y + x > 0, অর্থাৎ এটি 0 থেকে বড় হবে কিনা। তাহলে দেখো z এটি y + x না বলছি, এটি y - x 0 থেকে বড় হবে কিনা। z এর মান 2y, y এর মান y বসছে, মাইনাস বসছে, x এর মান হচ্ছে -y বসাইছি, 2y এখানে y ছিল, মাইনাস প্লাস y, এখানে 2y, y + y মানে হচ্ছে দুইটা y, 2y × 2y, তাহলে 2y × 2y হলো এটি 0 থেকে অবশ্যই বড় হবে, y এর মানটা যেহেতু আমরা পজিটিভ মনে করে নিছি। সো সেক্ষেত্রে আমার হবে 1, 2 and 3, তিনটাই কি ভাইয়া? তিনটাই হচ্ছে আমার সত্য। এখানে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস মাস্ট বি ট্রু, তাহলে এখানে কোনটা ট্রু হবে? এখানে যেটি ই নাম্বার রয়েছে, ই নাম্বারটা হচ্ছে ট্রু হবে। হ্যাঁ, ই 1, 2 এবং হচ্ছে 3টা হচ্ছে আমাদের সত্য। বুঝাইতে পারছি কথা ভাইয়া? বুঝাইতে পারছি কিনা একটু দ্রুত জানাও তো আমাকে, বুঝছো কিনা একটু দ্রুত জানাও। ই গুড।
সো তোমরা যারা এখনো কোয়ান্টিটেটিভ কম্পারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস শুরুই করনি, তোমরা আজকের এই ক্লাস থেকে মোটামুটি একটু ধারণা পেয়েছো যে কীভাবে শুরু করতে হবে সেটা, এবং কোন ধরনের স্টেটমেন্ট থাকতে পারে এবং কয়টি অপশন থাকতে পারে, প্রবলেমস কোন ধরনের হইতে পারে, কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোন ধরনের হইতে পারে। আর যারা আমাদের পেইড পেজে যুক্ত আছো, তোমাদের ওয়েবসাইটে হয়তো কয়েকদিনের মধ্যে ক্লাসগুলো আপলোড হয়ে যাবে। সো এটা নিয়ে প্রেশারের কোনো কিছু নেই। আর হচ্ছে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিইউসি ইউনিট 90 চ্যালেঞ্জিং ব্যাচ এই ব্যাচটিতে তুমি যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা 01854666832। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। এখানে সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড করে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি মোটামুটি 30 দিনের মতো পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তোমার ওয়েবসাইটের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আর সপ্তাহে 2 দিন করে তো লাইভ ক্লাস থাকছে। আর বইটা তুমি খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবা। তোমার প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করতে হবে, যেহেতু মার্চের মাঝখানে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। সো তুমি যদি যুক্ত হতে চাও, খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাও, যাতে তুমি নিজেকে গুছিয়ে নিতে পারো। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যদি তোমার কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো একটি সেশনের লাইভ ক্লাসে। আরেকটিবার দেখা হবে বিজয় ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।